তো কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় যেই টপিকটা আছে তোমাদের, তো কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় প্রত্যেকবার দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষায় আসে। এবং এটা যেহেতু একটা ছোট্ট একটা ম্যাথ করতে হয়, এটা অনেকটা ম্যাথের মতোই ছোট্ট একটা ম্যাথ করতে হয়, 3 মার্ক পাওয়া যায়। তো 3 মার্কের জন্য মানে এটা একদম ভ্যালু ফর মানি কাইন্ড অফ, যে 3 মার্কের জন্য অল্প একটু সময় দিলেই তোমার 3 মার্ক আসা সম্ভব। তুমি যদি খুব বেশি ফাঁকিবাজ স্টুডেন্ট না হয়ে থাকো, তাহলে এই কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যার এই মানে ম্যাথটা বা এই প্রশ্নের অ্যান্সারটা তুমি পেরে থাকো। যদি একটু বেশি ফাঁকিবাজ হয়ে থাকো বা প্রথম মাত্রই পড়া শুরু করছো, তাদের জন্য অবশ্যই এইটা রিকমেন্ডেড ভিডিও। এবং তুমি যদি একটু সমস্যা থাকে বা দেখতে চাও যে আর একটু ভালো করে দেখে নিই, তো অবশ্যই তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এই 3টা মৌল এবং এর সাথেও আরও 1-2টা মৌল যৌগ, এই যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করা দেখাবো। আচ্ছা, প্রথম কথা হলো যে কেন্দ্রীয় পরমাণু কি, আসলে কেন্দ্রীয় মৌলটাই বা কে। আচ্ছা, কেন্দ্রীয় মৌল সাধারণত কয়েকটা মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। হ্যাঁ, আমরা একটু কাজ করি, 3টাকে একটু আলাদা করে দিই। হ্যাঁ, এই 3টাকে আমরা একটু আলাদা করে দিই, যে 3জন 3 দিকে থাক। হ্যাঁ, ওকে। কেন্দ্রীয় মৌলটাকে, হ্যাঁ, বা কেন্দ্রীয় পরমাণুটাকে, সাপোজ এখানে একটু খেয়াল করো তো, এখানে যেটা আছে সেটা হলো যে সালফিউরিক অ্যাসিড, তাই না? আমার আছে এখানে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের ভিতরে কেন্দ্রীয় মৌলটাকে, কেন্দ্রীয় মৌল আমরা তো একটু মুখস্থ জানা যে এটা হলো সালফার হবে, এই সালফারটা হলো কেন্দ্রীয় মৌল। হ্যাঁ, আচ্ছা, কেন্দ্রীয় মৌল আসলে চেনার ক্রাইটেরিয়াটা কি? চেনার কয়েকটা ক্রাইটেরিয়া আছে, তার ভিতরে প্রথম ক্রাইটেরিয়া যেটা, সেটা হলো কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যার মান সর্বোচ্চ হবে। তাহলে একটা যৌগের ভিতরে যেই মৌলটা, এই যৌগটা দেখো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন, এই 3টা মৌলের সমন্বয়ে গঠিত। তাহলে কোনো একটা যৌগের ভিতরে একাধিক মৌল থাকবে এবং সেই মৌলের ভিতরে যার জারণ সংখ্যার মান সর্বাধিক হবে তাকেই আমরা বলি কেন্দ্রীয় পরমাণু। এখন তুমি একটু মনে মনে একটু হাসতে পারো যে আমরা আসলাম জারণ সংখ্যা নির্ণয় করতে, আর আপনি বলে দিলেন যার জারণ সংখ্যা বেশি সে কেন্দ্রীয় পরমাণু। আমি যদি জানতাম কার জারণ সংখ্যা বেশি, তাহলে কি আমি এই ভিডিও দেখতে আসতাম, তাই না? তাহলে তোমার জন্য আর একটা উপায় আছে, সেটা হলো কি, সাধারণত যেই মৌলসমূহ একটা যৌগের ভিতর সব থেকে কম থাকে, তাকেও আমরা কেন্দ্রীয় পরমাণু হিসেবে একরকম বিবেচনা করতে পারি। যেমন দেখো এখানে সালফার আছে একটা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 4টা। কিন্তু সমস্যা হলো তুমি এইটাই খেয়াল করো, এখানে ম্যাঙ্গানিজও আছে একটা, পটাশিয়ামও আছে একটা। তাহলে তো এখানে ঝামেলা হয়ে গেল যে 2টাই তো সমান, তাহলে কোনটা কেন্দ্রীয় হবে? তাহলে এই প্রথমটায় চলে যেতে হবে আমাদের, যে যার জারণ সংখ্যা মান বেশি। আরেকটা কথা তোমাদের 9-10 লেভেলের জন্য মোটামুটি ঠিক, যে যে কেন্দ্রে অবস্থান করে বা মাঝখানের দিকে থাকে তারাই সাধারণত কেন্দ্রীয় পরমাণু হতে পারে। ঠিক আছে, যারা মাঝামাঝি থাকে সাধারণত তারা কেন্দ্রীয় পরমাণু হিসেবে গণ্য করা যেতে পারে। তাহলে আমরা মেন কথা যেটা, আসলে প্রথম যেটা বলছি ওইটাই অরিজিনাল কথা একদম, যে কেন্দ্রীয় পরমাণু হলো যার জারণ সংখ্যার মান সর্বাধিক। একটা যৌগের ভিতরে যে মৌলের জারণ সংখ্যার মান সর্বাধিক তাকে বলা হয় কেন্দ্রীয় মৌল। আচ্ছা, তাহলে কেন্দ্রীয় মৌল এখন আমরা জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করা হয় সেটা আমরা জানবো। কথা হলো, একটা যৌগের ভিতরে যখন বলবে কেন্দ্রীয় মৌলের বা একটা নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো, তখন তোমার ওই মৌল ছাড়া আলাদা অন্য মৌলগুলা জারণ সংখ্যার মান তোমার জানা, অন্যগুলা জানা এবং ওইটা অজানা মানটাকে তুমি নির্ণয় করবা। তো চলো আমরা প্রথমটাই, অনেক কথা বলে ফেলছি, আমরা এই প্রথমটা আমরা কেন্দ্রীয় মৌল যেটা আছে সেটা হলো ক্রোমিয়াম। এই ক্রোমিয়ামের জারণ সংখ্যার মান আমরা নির্ণয় করতে চাই সাপোজ। ওকে, তো আমি ধরে নিলাম যে মনে করি যে ক্রোমিয়ামের যে জারণ সংখ্যা সেটা হলো এক্স। জারণ সংখ্যা হলো এক্স, এটা আমি ধরে নিলাম। হ্যাঁ, তুমি এক্স না ধরে শুধু ক্রোমিয়ামও ধরতে পারো, কোনো সমস্যা নেই, একটা ধরলেই হবে। আচ্ছা, এটা ধরার পরে একটা জিনিস মনে রাখবা, একটা যৌগ যদি নিরপেক্ষ অবস্থায় থাকে, ওর যদি কোনো আয়ন না থাকে, কোনো চার্জ না থাকে, কারোর সাথে যদি বিক্রিয়া করে চার্জ তৈরি না করে, তাহলে একটা যৌগ সাধারণ অবস্থায় ওর জারণ সংখ্যার মান হয় 0। ও জারণ সংখ্যা হয় কত? 0। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, চলো। এই যে পটাশিয়ামের জারণ সংখ্যা মান কত আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা মান হলো 1। পটাশিয়াম এখানে আছে কয়টা? 2টা। কয়টা আছে? এই যে দেখো 2টা, তাহলে 1 × 2। ওকে, প্লাস ক্রোমিয়াম এখানে আছে কয়টা? 2টা। ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরছি x, তাহলে এটা কত হবে? 2x। প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা মান আমরা কত জানি? অক্সিজেনের জারণ সংখ্যা মান হলো -2। অক্সিজেন আছে কয়টা? 7টা। তাহলে গুণ করলাম, ইজ ইকুয়াল টু কত বসাবো? ইজ ইকুয়াল টু বসাবো 0। কেন 0 বসাবো?
কারণ পটাশিয়াম ডাইক্রোমেট যেই যৌগটা, এই যৌগের কোনো প্লাস মাইনাস নাই। দেখছো এখানে কোনো মাইনাস আছে না, কোনো প্লাস আছে না, তার মানে এখানে কিচ্ছু নাই। যেহেতু কিছু নাই তার মানে এটা নিরপেক্ষ একটা যৌগ। যেহেতু নিরপেক্ষ যৌগ তার মানে টোটাল জারণ সংখ্যার মান হবে 0। এই টোটালটা যোগ বিয়োগ করলে কত হবে? 0। ওকে, তাহলে এখান থেকে একটু যোগ বিয়োগ করি, তাহলে এখানে +2 + 2x - 14 = 0, বা এখান থেকে তুমি x এর মান পাবা +6। কত আসবে? +6। মনে রেখো এখানে শুধু 6 দিলে কিন্তু তুমি 0 পাবা। ওকে, 6 দিলে স্যার মার্ক কেটে নিবে। কারণ কি, জারণ সংখ্যার সবসময় একটা চিহ্ন থাকে। পজিটিভ দ্বারা বোঝায় ইলেকট্রন ত্যাগ করছে, নেগেটিভ দ্বারা বোঝায় ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে জারণ সংখ্যা একটা চিহ্ন হবে। সাধারণত +6 হলে অনেকেই 6 বসায় দেয়, এটা ভুল। অবশ্যই চিহ্ন সহকারে বসাতে হবে। পরেরটা দেখো সালফিউরিক অ্যাসিড, এটা সব থেকে বেশি আসে। হ্যাঁ, তো আসো আমরা ধরে নিলাম সালফার এটা হলো x, এবং এই x এর মানটা আমরা নির্ণয় করব। ওকে, হাইড্রোজেন কত? হাইড্রোজেন আমরা লিখতে পারি প্রশ্ন মতে হাইড্রোজেনের জারণ সংখ্যা মান কত? +1। আছে কয়টা? 2টা, তাহলে +1 × 2 প্লাস সালফারে ধরছি কত? x, একটাই আছে তাহলে শুধু x, প্লাস অক্সিজেন কত? -2, আছে কয়টা? 4টা, = 0। কেন 0? কারণ সালফিউরিক অ্যাসিড যেটা আছে টোটাল দেখো এর কোনো আয়ন আছে, কোনো প্লাস মাইনাস কিছু আছে? নাই, কিছু নাই। দ্যাটস হোয়াই এটা 0 হয়েছে। ওকে, আসো এখান থেকে x এর মানটা নির্ণয় করি, তাহলে +2 + x - 8 = 0, বা এখান থেকে x আসবে +6। তাহলে এটা মানেও আসলো কত? আমার +6। ওকে, এখন কথা হলো যে ভাইয়া আপনি তো বলছেন নিরপেক্ষ যৌগগুলো 0 হয়, তাহলে প্লাস মাইনাস হয় এমন কিছু একটা দেখান। তো আসো আমরা তোমাদের একটা দেখাই। এই সালফিউরিক অ্যাসিড থেকে আমরা এমন তৈরি করতে পারি বাইসালফেট। কি তৈরি করতে পারি? বাইসালফেট বা হাইড্রোসালফেটের নাম। এখানে একটা মাইনাস চিহ্ন থাকে, এখানে একটা কি থাকে? মাইনাস চিহ্ন থাকে। এইটা যদি আমরা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হয় কীভাবে করতে পারি খেয়াল করো তো। এখানে হাইড্রোজেন কয়টা আছে বলো তো? একটা, তাহলে একটা থাকলে ওটা +1 × 1, হাইড্রোজেনের +1 আমরা জানি, প্লাস সালফার x। ওকে, অক্সিজেন কত? -2, অক্সিজেন আছে কয়টা? 4টা। এই = কত বসাবো, এইটাই হলো আমাদের কনসার্নিং ব্যাপার স্যাপার। হ্যাঁ, তাহলে = আমি কত বসাবো? দেখো তো এখানে কত আছে? -1, মাইনাস মানে বোঝাই -1, তাহলে ওই -1টাকে আমরা = এখানে বসাই দেবো। ধরো এখানে বসাই দিলাম, সেটা কত হলো? -1। বুঝতে পারছো? আশা করি এই জায়গাটা খুব সহজেই বুঝতে পারছো। এখান থেকে প্লাস মাইনাস করো, তাহলে এখানে আছে +1 + x - 8 = -1। এখান থেকে যদি আবার x বের করো, x +6 আসবে। এটা একটা মান আসলো। ওকে, চলো এবার আরেকটা করি। এইটার নাম কি জানো? এইটার নাম হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এর নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কেন্দ্রীয় মৌল হলো ম্যাঙ্গানিজ, Mn। Mn এর তোমার কি বের করতে হবে? জারণ সংখ্যার মান নির্ণয় করতে হবে। তো কীভাবে নির্ণয় করি চলো আমরা যাই, খুবই সহজ এটা। আমরাও এখানে আবার লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি পটাশিয়াম কত? আমরা জানি +1, আছে কয়টা? একটা, এই যে দিয়ে রাখলাম, প্লাস ম্যাঙ্গানিজ ধরলাম x, প্লাস অক্সিজেন কত? -2, আছে কয়টা? 4টা, = কি বসাবো? 0। কেন? কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আছে এটা সামগ্রিক চার্জ হলো 0, এই জন্য আমরা = বসাইছি কি? 0। এবার যদি আমরা এখান থেকে মান বের করি, খেয়াল করো তো কত হয়? +1 + x - 8 = 0, বা এখান থেকে x আসবে +7। তাহলে এটা মান কত আসলো? +7। চলো আমরা আরেকটা করে দেখাই তোমাদেরকে। হ্যাঁ, প্লাস মাইনাস দিয়ে আরেকটা করে দেখাই। যেমন এইটা খেয়াল করো, NH4+, এটাকে কি বলা হয়? এটার নাম হলো অ্যামোনিয়াম আয়ন। এটার নাম কি? অ্যামোনিয়াম আয়ন। মানে অ্যামোনিয়াম আয়নের কিভাবে আমরা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা মান নির্ণয় করতে পারি, একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়াম আয়নের কেন্দ্রীয় যে মৌলটা আছে, মৌলকে ধরলাম এটা হলো নাইট্রোজেন, নাইট্রোজেনকে ধরলাম x, তাহলে আমি এখানে x লিখলাম। ওকে, x প্লাস হাইড্রোজেন কত হয়? হাইড্রোজেন +1, হাইড্রোজেন +1, এবং এখানে হাইড্রোজেন আছে কয়টা বলো তো? হাইড্রোজেন আছে হলো 4টা, = এদিক বসাবো কত? এদিকে বসাবো +1, এদিকে বসাবো কি? +1। কেন +1? একটু খেয়াল করো তো, এখানে খেয়াল করো তো, এখানে চার্জ কত আছে? চার্জ আছে প্লাস, মানে কি? +1। সেই +1 আমরা এখানে বসাই দিলাম। বসাই দিয়ে যদি এখান থেকে আমরা মান বের করি, তাহলে x +4 = +1, বা এখান থেকে x আসবে -3। x কি আসলো? -3।
তাহলে নাইট্রোজেনের এখানে জারণ সংখ্যা মান কত আসলো -3। তো এইভাবে তোমরা এই প্লাস মাইনাসটা একটু খেয়াল রাখবা, সাধারণত প্লাস দিয়ে কখনোই আসে না, সবসময় এই মাইনাস দিয়ে আসতে পারে অথবা নিরপেক্ষ যৌগ দিতে পারে। তাহলে খুব সহজেই তুমি একটা কেন্দ্রীয় মৌল বা একটা কি বলা হয় একটা যৌগের ভিতরে তুমি কেন্দ্রীয় মৌলটা বের করতে পারো আজকে ভিডিও দেখে, এবং সেই মৌলের জারণ সংখ্যার মানও এখন আশা করি তুমি নির্ণয় করতে পারো। নেক্সট টাইম পরীক্ষার হলে গেলে এই 3 মার্কটা অবশ্যই ইনশিওর করতে পারবা আশা করি। আর এই ভিডিওর মাধ্যমে যদি তুমি একটু মাত্র উপকৃত হয়ে থাকো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।